আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ছাড়ুন তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? তুলির ফর্সা নগ্ন ঘাট দেখা যাচ্ছে। সদ্য স্নান করে চুল মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। বিছানা থেকে তাকিয়ে আছে ইস্তিয়াক। সে চাইলেই এখন উঠে গিয়ে বাহু টোরে বেঁধে ঘাড়ে চুমু খেতে পারে, কারণ রূপবতী তরুণী তার বিয়ে করা পত্নী। তবুও আজ এটা করবে না বলে ঠিক করেছে। আজ রাতেও তুলির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থেকেছে। এর কোনো বিস্ময়কর ব্যাখ্যা নেই, এটা তার নিজের সঙ্গে এক ধরনের খেলা। সে মাঝে মাঝে দূর থেকেও উপভোগ করতে চায় তুলিকে, যেন এই রূপবতী তরুণী তার স্ত্রী নয়, প্রণয়নী। যেন পাশের বাসার জানালায় দাঁড়িয়ে থাকা রমণী, যেন গোসল শেষে কোনো বাসার ছাদে বালিকা কাপড় রোদে দিতে এসেছে, কিংবা চেয়ারে বসে ভেজা চুল শুকোতে মেলে বসে আছে। তাদেরকে দূর থেকে কেবল মুগ্ধ হয়ে দেখা যায়, প্রেমে পড়া যায়, চাইলেই ছোঁয়া যায় না। সর্বোপরি ইস্তিয়াক মাঝে মাঝে তুলিকেও না পাওয়ার বিরহ বেদনা উপভোগ করতে চায়। এ যেন তার ব্যক্তিগত ছেলে মানুষই খেলা, কিন্তু ইস্তিয়াক পারল না। চোখের সামনে তুলির সদ্য স্নান করা উন্মুক্ত পিঠে মুক্তোর মতো জল জল করছে ফোঁটা ফোঁটা জল। লাল ব্লাউজের উপরিভাগ খানিকটা ভিজে আছে। তুলি আয়নায় ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে শাড়ির আঁচল টেনে ঢেকে নিল পিঠ। নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজের সঙ্গে প্রতারণা করে বিছানা থেকে উঠে গেল ইস্তিয়াক। তুলিকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি মাথায় ঠেকিয়ে আয়নায় তুলির চোখের পানে চোখ রাখে। চোখ নামিয়ে নেয় তুলি, যেন লজ্জা পেয়েছে নববধূ। মাথা থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ নাক দিয়ে ঢুকে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ায় যেন প্রতিশ্রুতি ভঙ্গের দাবিতে দেহে মিছিল হচ্ছে। এটা কি শ্যাম্পুর নিজস্ব ঘ্রাণ? কৃতিত্ব কি তার, নাকি রূপবতীদের চুলে গিয়ে আরো মোহময় হয়, মহিমান্বিত হয়? ইস্তিয়াকের নিজের সঙ্গে প্রতিশ্রুতি এখনো পুরোপুরি ভঙ্গ হয়নি, ক্ষীণ আশা আছে। সে কেবল মাথায় থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এমনটা প্রেমিক প্রেমিকারাও করতে পারে। তুলি, টাওয়েল দাও, আমি মুছে দিচ্ছি চুল। চুল কি ভেজা? মুছে নিয়েছি তো। ভালোভাবে মুছে দিচ্ছি, দাও। তুলি টাওয়াল দেয়। চুল মুছে দেওয়া শেষ করে মুঠো করে ঘাড় থেকে সব চুল সরিয়ে সামনে নেয় ইস্তিয়াক। বাহু টোরে বেঁধে নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় উন্মুক্ত ঘাড়ে। ভেঙে ফেলে প্রতিশ্রুতি। তুলি গলায় কৃত্রিম বিরক্তি এনে পড়ল। ছাড়ুন তো। ইস্তিয়াক অবাধ্য বর, সে ছাড়ে না। উল্টে তুলিকে টেনে খুঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, খুব রাগ হয়েছিল শাড়ি পরনি বলে, অথচ এই ভোরে গোসল করে পড়ে আছো। তুলি পুনরায় মোচড়া মুচড়ি করে বলল, ছাড়ুন তো, আমি কারোর জন্য পড়িনি, এখন ইচ্ছা হয়েছে তাই পড়েছি। ছাড়ুন না প্লিজ, অনেক কাজ পড়ে আছে তো আমার। ইস্তিয়াক না ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে টেনে আরো ঘনিষ্ঠ হয়ে কানের কাছে গুনগুন করে বলল, প্রাণ চাই চক্ষু না চাই। তুলি লজ্জায় লাল হয়ে বলল, হ্যাঁ বলছি আপনাকে, আমি সবে মাত্র গোসল করে এসেছি তো, ঢং করতে। ছাড়ুন তো, ছাড়ুন বলছি। আমার ছুটির দিনের ভোরটাই সুন্দর করে দিয়েছো শাড়ি পরে। কয়দিন থেকে বলি পড়তে, কে শুনে কার কথা? হ্যাঁ জনাব, আর তাই আপনি গতকাল ফাইনালি মেয়েদের মতো অভিমান করেছিলেন, তাই না?
আমি অভিমান করেছি কে বলল? সারাদিনে অফিস থেকে এসে ভালো লাগছিল না কিছু। জি আচ্ছা, আর বলতে হবে না। আমিও কারোর জন্য শাড়ি পরিনি। ছাড়ুন তো, ছাড়ুন বলছি। নিজেকে মুক্ত করে নেয় তুলি। ফোনটা বেজে উঠল তখনই। ইস্তিয়াক পালিশের পাশ থেকে তুলির মোবাইল এগিয়ে দিয়ে বলল, অপরিচিত মনে হচ্ছে। তুলির বুকটা কেঁপে ওঠে। হাত বাড়িয়ে মোবাইল নিয়ে কেটে দেয় কল। কি হলো, রিসিভ করলে না যে? অচেনা নাম্বার, গতকালও একবার এসেছিল। কেউ ফাসলামো করেছে হয়তো, রিসিভ করার দরকার নেই। যাই হোক, আপনি ফ্রেশ হন, অফিসে যাবেন না? ইস্তিয়াক আর সেটা নিয়ে ভাবতে গেল না। সে রসিকতা করে কৃত্রিম হতাশা দেখিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাডাম আমাকে তাড়ানোর জন্য এতটাই পাগল হয়েছে যে আজ শুক্রবার সেটাই ভুলে বসে আছে। তুলি ভিতর ভিতর কেঁপে উঠল। একটু নার্ভাস হলেই সে এরকম ভুলভাল বলে বসে। ভাগ্যিস ইস্তিয়াক সবকিছু পজিটিভলি নিচ্ছে। তুলি ফিক করে হেসে পড়ল, তাড়ানোর জন্য না, আপনি আজকাল রোজই অফিসে যাচ্ছি করে দেরি করে যান। ইস্তিয়াক আবার উঠে দাঁড়ায়। পাশের চেয়ারটা টেনে রাখে তুলির পিছনে। দুই হাতে মৃদু চাপ দিয়ে বসিয়ে বলে, এমন রূপবতী বউ থাকলে অফিস যেতে ইচ্ছে করে নাকি? তুলির কাজ ভাঙা হাসিতে রুমটা ভরে উঠল। ইস্তিয়াক হাতের তালুতে তেল নিয়ে ওর চুলে দিচ্ছে। মানুষটাকে আয়নায় তাকিয়ে দেখছে তুলি। দিনকে দিন যেন শিশু হয়ে যাচ্ছে, অথচ মাথায় দু একটা সাদা চুল উকি মারা শুরু করেছে। দেখতে সুদর্শন না বলার উপায় নেই। লম্বা আর সুঠাম দেহের অধিকারী, মাথা ভর্তি কালো চুল। এখন শর্ট প্যান্টের সঙ্গে বেগুনি রঙের পাতলা গেঞ্জি পরে আছে। এরকম পোশাকে একদম বাচ্চা ছেলে লাগে ওকে, অথচ অফিসে যাওয়ার সময় পোশাক পরে নিলে লাগে ভিন্ন কোনো পুরুষ। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? কিছু হয়নি। আচ্ছা শুনুন না, আজ কোথাও বেড়াতে যাই? আমরা কিন্তু বিয়ের পর দূরে কোথাও বেড়াতে যাইনি। ইস্তিয়াক চুল বেঁধে নিতে নিতে বলল, অফিস থেকে লম্বা ছুটি ছাড়া কোথাও বেড়াতে যাওয়া যায় বলো? তাহলে ঢাকার আশেপাশে কোথাও যাই। সে তো যাওয়াই যায়, আজই বিকেলে যাই। বলো কোথায় যাবে? কাশফুল দেখতে যাব। কাশফুল কোথায়? দিয়াবাড়ি কাশবন আছে না? ও হ্যাঁ, আচ্ছা তাহলে যাওয়া যায়। জুম্মার নামাজ পড়ে এলো ইস্তিয়াক। টুপি মাথা থেকে রেখে বলল, ক্ষুধা লাগছে, আসো খাই। তুলি ভুরু কুচকে তাকিয়ে আছে। ইস্তিয়াকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কথাটা ডাবল মিনিং করে বলেছে সে। বিছানায় শুয়ে মোবাইল টিপছিল তুলি। মোবাইল রেখে উঠে গেল ইস্তিয়াকের কাছে। পরনে পাঞ্জাবি আর খোঁচা খোঁচা দাড়িতে মানুষটাকে দেখতে ভীষণ মায়া লাগে। আন মনে তুলি নিজের দুহাত বাড়িয়ে ওর গালে ধরল। কি হলো? তুলি খানিক লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকায়। ইস্তিয়াক ওর মাথায় হাত রেখে বলল, চলো খেয়ে নেই, কাশবনে যাবে বলেছিলে তো। হ্যাঁ চলুন। টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, কই মাছ ভুনা, লাল শাক আর ডাল এনে রেখেছে তুলি। ঘুম থেকে উঠে তাকে শাড়ি পরতে দেখে এমনিতেই ইস্তিয়াকের মেজাজ ফুরফুরে হয়ে আছে। এখন খাবার টেবিলে গিয়ে তার মন ভালো হওয়ার উপলক্ষ যেন আরেকটা বেড়ে গেল। আজ দিনটা এত সুন্দর কেন? আজ কি বারবার মন ভালো হওয়ার ঘটনা ঘটবে?
কই মাছ ভুনা তার ভীষণ পছন্দের খাবার। ভাজা কই মাছে একটু ঝোল বেশি হতে হবে, ভেসে থাকবে ফালি ফালি করা কাঁচা মরিচ, লবণ বেশি হতে হবে, যেন একদম লাগিয়ে খেতে না হয়। বাটির দিকে তাকিয়েই মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক, জিভে জল চলে এসেছে। অন্যদিন সে ডালে লাল শাক মিশিয়ে নিয়ে শখ করে খায়, সঙ্গে থাকে কাঁচা মরিচ আর লেবু। কিন্তু আজ এসব অবহেলিত। দুদিন আগে এই টাটকা কই মাছগুলো ইস্তিয়াকদের গ্রামের বাড়ি থেকে এসেছে। তার মা পাঠিয়েছেন এখানে, কারণ সবাই জানেন ইস্তিয়াক কই মাছ ভুনা ভীষণ পছন্দ করেন। তুলি চেয়ার টেনে না বসে ইস্তিয়াকের আগ্রহ নিয়ে খাওয়া দেখে ঠোঁট টিপে হাসছে, সেটা চোখ এড়ালো না তার। আরে তুমি এই সময় আবার এভাবে হাসছো কেন? আমাকে আজ মেরে ফেলবে নাকি তুলি? তুলি চেয়ার টেনে বসে হাতের মুঠোয় থুতনি ঠেকিয়ে পড়ল। কিভাবে হাসলাম? ঠোঁট টিপে। তো কি হয়েছে? খাওয়ার সময় এত ব্যাখ্যা করতে পারবো না তো, অন্যদিন বলবো। তুলি নির্লিপ্ত চেহারায় বলল, কাকে বেশি ভালোবাসেন, কই মাছ নাকি আমাকে? মহিলা মানুষের অদ্ভুত চিন্তা ভাবনা। তোমাকে ভালোবেসে যা করি, কই মাছকে কি তা করতে পারবো? তোমার যা আছে কই মাছের কি তা আছে? তুলি ফিক করে হেসে আবার নিজেকে সামলে নিয়ে বলল, তবুও বলুন। হ্যাঁ জানি তো, মহিলা মানুষের তবুও আরেকটা আছে। কই মাছকে খাওয়া যায়, তোমাকেও কি খাওয়া যাবে? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? কেমন রেগে রেগে? তুমি খাও তো? না, খাবো না। তাহলে এভাবে তাকিয়ে থেকো না। কেন? এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে। বলেন কি, কেন? এভাবে তাকালে যে অস্বস্তি লাগে জানো না? না তো। তুমি ধরো একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার দুই হাতে কোনো ভ্যানিটি ব্যাগ নেই, কলম নেই, মানে হাতকে ব্যস্ত রাখার কিছুই নেই। আশেপাশে তাকিয়ে দেখে দেখে যাওয়ার মতো বিশেষ কিছু নেই। এই পরিবেশে তুমি হাঁটছো, আর কেউ খানিক দূর থেকে বসে তোমাকে দেখছে এবং সেটা তুমি বুঝতে পারছো। তখন কেমন লাগে জানো? এক ধরনের অস্বস্তি বোধ হয়। মানুষকে বিব্রত করার জন্য আগে এগুলো করতাম। মানুষকে না, বলুন মেয়েদেরকে একা পেলে এভাবে দেখতেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে তুলির মুখময় দুষ্টু হাসি ছড়িয়ে আছে। সে শাসানোর ভঙ্গিতে বলল, এই তুমি কি খাবে না? একটু আগেই বললাম তো খাবো না। খাবে না কেন? এমনি। চুপ, খাও তাড়াতাড়ি। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে পড়ল, হাত কাটা। বলো কি, কিভাবে? এই তো আমার সতীন কই মাছগুলোকে কাটতে গিয়ে পুরো আঙুল কেটে গেল। এই জন্য খাচ্ছ না? ভাবছিলাম আপনি খাইয়ে দেবেন, কিন্তু কই মাছ দেখে তো দিন দুনিয়া ফুলে গেছেন। ইস্তিয়াক পুরুষালী গলায় হেসে উঠল। তার হাতের প্লেট নিয়ে গেল তুলির পাশের চেয়ারে। চলো এক প্লেটেই খাই। আমি নিজে এক লোকমা খাবো, তোমাকে দেব এক লোকমা। জি না, আপনার খাওয়ার সমস্যা হবে, থাক পরে খাওয়াবে, না হয় আমি চামচ দিয়ে খাই। দুটি দেহ একটি মন বলে প্রেমিক মহলে একটা কথা আছে না? আমাদের দুটি মুখ একটি পেট।
তুলির কাজ ভাঙা হাসিতে পুরো ঘর ভরে উঠল। ইস্তিয়াক এক লোকমা ভাত বাড়িয়ে দিল ওর দিকে। তুলি ইচ্ছে করে ভাত মুখে নিয়ে দাঁত দিয়ে মৃদু চাপ দিয়ে ওর আঙ্গুল ছাড়ল। আশ্চর্য, তুমি ভাতের সঙ্গে আমার আঙুল খাবে নাকি? কেন, কি হয়েছে? কামড় দিচ্ছিলে যে। কামড় দেবো কেন আপনাকে? আমি বাচ্চা নাকি? ইস্তিয়াক নিজে এক লোকমা খেয়ে ওর দিকে আবার বাড়িয়ে দেয়। তুলি এবার আরেকটু তীব্র করলো দাঁতের চাপ। অস্ফুটে উফ করে ছাড়িয়ে নেয় ইস্তিয়াক। আবার কি? আমি মুখে ভাত দিয়ে যখন বের করে আনতে চাই তখনই তুমি একটু চাপ দিয়ে দিয়ে আঙুল আনতে দিচ্ছ। আরে না, আমার মুখ ছোট আর আপনার হাত হাতের মতো মোটা। হাতির হাত থাকে? আজাইরা কথা না বলে চুপচাপ খাও তো। পানি দেন। তোমার কাছেই তো, নিজে খাও। না, আপনি যখন কষ্ট করে খাওয়াচ্ছেন আপনি পানিও খাওয়ান। ইস্তিয়াক টেবিলে প্লেট রেখে পানি ঢেলে নিচু হাতে ওকে খাওয়াচ্ছে। তখনই তুলি বিষম খেয়ে ওর পুরো পাঞ্জাবিতে পানি ফেলে ভিজিয়ে দিল। ইস্তিয়াক গ্লাস রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, ইচ্ছা করে এমন করলে কেন? কি ইচ্ছা করে করলাম? তোমার মোটেও কাশি আসেনি, অথচ ইচ্ছা করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছ। অযথা অপবাদ দেবেন না তো, আমি ইচ্ছা করে এমন করিনি। হইছে, তাড়াতাড়ি খাও, পাঞ্জাবি চেঞ্জ করতে হবে আমার। খাওয়া দাওয়ার পর তুলি টেবিল পরিষ্কার করে এসে দেখে ইস্তিয়াক পাঞ্জাবি চেঞ্জ করে নিয়েছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তুলি পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে গাল চেপে ধরে বলল, সরি। ইস্তিয়াক আয়নার দিকে তাকিয়েই বলল, কেন? আমি ইচ্ছে করে ভিজিয়ে দিয়েছি। আয়না থেকে ঘুরে তুলির মুখোমুখি হয়ে বলল, এমন করলে কেন? তুলি ফিক করে হেসে বলল, আপনার বাড়ির সবাই আমাকে বুঝিয়েছেন আপনি নাকি খুব বদমেজাজি, হুটহাট প্রচন্ড রেগে যান, তাই আমি যেন একটু বুঝে শুনে মানিয়ে চলি। কিন্তু এতদিন থেকে রাগের কিছুই দেখছি না, তাই আজ হুট করে রাগানোর দুষ্টুমি মাথায় চাপলো, অথচ রাগের নিয়ে একটু ফেল হয়ে গেলাম। ও তাহলে এই ঘটনা? ঠিক আছে, রেডি হয়ে যাও, বের হই। দুজন 3:30-র দিকে বের হয়ে পড়ে। রিক্সা নিয়ে ছুটে চলে যায় ইট কংক্রিটের কর্মব্যস্ত শহরকে পিছনে ফেলে। রাস্তায় প্রচুর ধুলোবালির কারণে বিরক্ত হয়ে ওঠে দুজনেই, কিন্তু সকল ক্লান্তি বিরক্তি কেটে যেতে সময় লাগলো না। তারা ক্রমশই এক টুকরো সবুজের জগতে ঢুকে পড়েছে। ওপর শুভ নীল আকাশ আর সবুজের প্রান্তরে হারিয়ে যাবার হাতছানি। খানিক পর তারা পৌঁছে যায় দিয়াবাড়ির বটতলায়। তুলি মুগ্ধ হয়ে বলল, সুন্দর না? বিশাল বটগাছের দুই পাশে রাস্তা গেছে। এই জায়গাটার নামই বটতলা, এখানে অনেক নাটকের শুটিং হয়। ভাগ্য ভালো থাকলে তোমার তাহসান বাবুকেও পেয়ে যেতে পারো। না, একদিন বলেছিলাম, সেটা মনে রাখছেন। আরেকটু সামনে গিয়ে দেখা গেল মরা নদী। এটি তুরাগ নদীরই একটি শাখা। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে দেখালো, এই যে নদীর দুই পার সংযোগ করছে সেতু, এটার উপরে উঠলে আঁকাবাঁকা নদীর নজর করা সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি অনেক আগে এসেছিলাম কয়েকবার, সেখান থেকে দেখা যায় পরিত্যক্ত নৌকা, জাল ফেলে মাছ ধরছে জেলেরা। চলেন যাই। রোদ যাক, পড়ে গেলে ভালো লাগবে। রিক্সা বিদায় করে তারা চলে এলো লেকের পাড়ে। লেকের বাঁধানো পার, উদাস হয়ে বসে থাকা ছাড়াও পা চালিত নৌকা নিয়ে ঘুরছে মানুষ। নদীর পাড় ঘেঁষে ছোট ছোট দোকান।
একটাই বসে চা দিতে বলে হাত মুখ ধুয়ে নিল তারা। চা এনে দিল ছোট্ট একটি ছেলে। তুলি চায়ের কাপে চুমুক দিয়ে নদীতে বোট দেখে ফিসফিস করে বলল, চলবো আপনার সঙ্গে। ইস্তিয়াক মুচকি হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমি থাকতে নৌকা চড়বে কেন? তুলি দাঁত কটমট করে তাকিয়ে উড়ুতে খুশি মারলো একটা। ইস্তিয়াক ছোট্ট ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলো, বোট ভাড়া কত? ঘন্টায় 200 টাকা। বেশি দূর যায় না, আর এইখানে আবার বোট ভিড়াবে না সে। আচ্ছা ঠিক আছে। দুজন চা খেয়ে দোকানে কথা বলে বোটের দিকে গেল। পা দিয়ে কিভাবে প্যাডেল দিয়ে চালাতে হবে দেখিয়ে দিল ছেলেটি। দুজন বোটে উঠে চড়তে গিয়ে মনে হলো হাঁসের পিঠে বসে আছে তারা। বোট দেখতেও অবিকল হাঁসের মতো। টলটলে স্বচ্ছ পানি, উপরে নীল আকাশ, নদীর পাড়ে চা ফুচকার দোকান। তুলি ডাক শুনে আকাশের দিকে তাকিয়ে পড়ল। ওয়াও, বিমান এত কাছ দিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, এখানে এলে এই দৃশ্য দেখা যায় প্রায়, কিন্তু সমস্যা হলো আমি তো বোট চালাতে পারছি না ভালোভাবে। বিমান তো আমাদের উদ্ধার করবে বলে মনে হয় না। তুলি চেহারা বিকৃত করে বলল, তাহলে মাঝখানে এলো কিভাবে নৌকা? প্রথম ধাক্কা আর বাতাস এসেছে, এখন ঢেউয়ের সঙ্গে এদিক ওদিক যাচ্ছে। তুলির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেই নাম্বার। কেটে দিল পলকেই। কি হলো, রিসিভ করলে না যে? অপরিচিত নাম্বার। তুলির ভেতরে ভেতরে বোকামির জন্য নিজের উপরে প্রচন্ড রাগ হচ্ছে। তুলি নিজের উপর ভীষণ বিরক্ত হলো। সে এই নাম্বার এতক্ষণ থেকে ব্লক মারছে না কেন? ফোন সাইলেন্ট করে নাম্বারটি ব্লক দিতে আর দেরি করলো না তুলি। ইস্তিয়াক এক আনাড়ি মাঝি প্যাডেল দিয়ে ভুলভাল ঘোরাচ্ছে। বোট অন্য পাড়ে এসে ঘাসের ঝোপঝাড়ের ওপর আটকে গেছে। তুলি ওর অবস্থা দেখে খিলখিল করে হাসছে। এত হাসাহাসির কি আছে, আমরা এই পাড় দিয়ে উঠে যেতে পারি। কিন্তু ছেলেটি তো বলে দিয়েছে তাদের ঘাটে বোট দিয়ে যেতে। এক কাজ করি, আমি প্যাডল দিই, আপনি ঘাস ধরে টানেন। পারবে? দেখি চেষ্টা করে। তুলি বসলো প্যাডেল দিতে। ইস্তিয়াক এক হাতে বোট ধরে আর এক হাতে ঘাস টানছে, কিন্তু কাজ হচ্ছে না। এবার সে উঠে ভালোভাবে বসে ঘাসে ধরে জোরসে টেনে ধরলো। খানিক পরে ঘটল বিপত্তি। ঘাস ছিঁড়ে গিয়ে সে টাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে গেল নদীতে। বোটও একটুর জন্য উল্টে যাচ্ছিল। তুলি হাই আল্লাহ বলে কোনোভাবে বোট শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে গেল। ইস্তিয়াক পানিতে পড়েই সঙ্গে সঙ্গে তার মোবাইল মানিব্যাগ পকেট থেকে বের করে হাত উঁচিয়ে ধরল। তুলি তাড়াতাড়ি নাও, দেখো মোবাইল ঠিক আছে কিনা। তুলি মোবাইল হাতে নিতে নিতে বলল, আপনি উঠুন বোটে। পাগল নাকি? বোটে ভর দিয়ে উঠতে গেলে উল্টে যাবে। এই নাও জুতা রাখো, ভাগ্য ভালো কেটস পরিনি। তুলি জুতো হাতে নিয়ে বলল, তাহলে কি করবে এখন? আমরা এদিকে উঠে যাই, ওদের বললে নিচেরা নেবে এসে। এখান থেকে ঘুরে ওদের কাছে যাওয়াটাও অনেক সময় লাগবে, তার চেয়ে আমি সাঁতরাই আর নৌকা টানি। কিন্তু এভাবে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, আসো। ইস্তিয়াক এক হাত দিয়ে নৌকা ধরে আছে, আর এক হাতে টানছে। খানিক পরপর জিরান নিচ্ছে। মাঝামাঝি গিয়ে আর পারল না সে, হাঁপিয়ে গেছে ভীষণ। তুলি তুমি দেখো আস্তে আস্তে প্যাডেল দিতে পারো কিনা। আমি পেছন থেকে ঠেলে ঠুলে বোট সোজা রাখবো। আচ্ছা, পারবো।
কথাটি বলে তুলি ভ্যানিটি ব্যাগে মোবাইল মানি ব্যাগ ঢুকিয়ে গলায় ঝুলিয়ে নেয়। আসনে বসে আস্তে আস্তে প্যাডেল দিতে শুরু করে। যাচ্ছে তো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তবে আমিও পা দিয়ে সাঁতার কেটে বোট সোজা রাখছি। শুধু পা দিয়ে সাঁতার কাটা যায় বুঝি? হ্যাঁ, মানুষ পা দিয়ে সাঁতার কাটতে পারে, কিন্তু এভাবে সামনে এগুলেও মাথা ডুবে যায়। তাহলে আপনি ভেসে আছেন কিভাবে? বোটে ধরে আছি। আর এত কথা বলো কেন? আমার কথা বললে মুখে পানি ঢুকে যায়। প্যাডেল বন্ধ করে তুলি কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ে। ইস্তিয়াক হাঁপাতে হাঁপাতে বলল, হাসছো কেন? তুই মজা পাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে? আজাইরা কথা না বলে প্যাডেল দাও। তুলি প্যাডেল বন্ধ করে বলল, দেব না, দিলে তো তাড়াতাড়ি চলে যাব। আমি কিন্তু বোট ডুবিয়ে দেব তুলি। এটা ভাড়া বোট। তুমি তো ভাড়া নাও, টান দিয়ে ফেলে দেব। তুলি ওর কথায় মনোযোগ না দিয়ে সেলফি তুলতে শুরু করে, ক্যামেরা এদিক ওদিক করে ঠিক করে ইস্তিয়াককে ধরিয়ে তোলার জন্য। তুলি ভালো হচ্ছে না কিন্তু। আরে স্মৃতি হিসাবে থাকবে তো। ইস্তিয়াক বোট থেকে হাত ছেড়ে ডুব দিয়ে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠে বলল, আমি সাঁতার কেটে চলে যাচ্ছি, তুমি একা একা আসো এবার। তুলি আঁতকে ওঠে, মোবাইল ভ্যানিটি ব্যাগে রেখে হাঁক ছাড়ে। প্লিজ আমাকে নিয়ে যান মাঝি। তোমার চেহারায় এখনো দুষ্টামির হাসি, কান ধরে বলো তাহলে নেব এসে। শুনুন, এই পৃথিবী শুধু আপনার আমার না, আশেপাশে অনেক লোক আছে। নদীর পাড় থেকে স্টল থেকে তাকাচ্ছে, লোক সম্মুখে আপনার বউ কান ধরবে, বলুন। ইস্তিয়াক কথাগুলো শুনে হেসে ফেলায় পানি মুখে দিয়ে বিস্কুট খেল। তারপর পুনরায় বলল, কিন্তু তুমি এখনো দুষ্টামির ধান্দায় আছো। কাতর হয়ে বলল, তবেই নেব। আপনি কি পাথর? কাতর হয়ে বলতে হবে কেন? আপনারই তো বউ। হাসির কথা বলবে না তো তুলি, হাসলে পানি মুখে চলে যায়। কথাটি শুনে তুলি মুখে হাত দিয়ে হাসতে হাসতে বারংবার নইয়ে পড়ছে। ততক্ষণে ইস্তিয়াক ডুব দিয়ে বোটের কাছে চলে এলো। এত না হেসে প্যাডেল দাও। মাঝি আসছেন? আমি মাঝি হলাম কবে থেকে? আপনি আমার মাঝি। হ্যাঁ, আমি তোমার নদীর ব্যক্তিগত মাঝি। তুলি চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমার নদী মানে? তুমি প্যাডেল দেবে? ওই দেখা যায় বক, আমি প্যাডেল দিই, আপনি বকের কাছে নিয়ে যান। তুলি আশেপাশের মানুষ তাকাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি যাও, আমারও হাত ব্যথা এসে গেছে। জি আচ্ছা জনাব, যাচ্ছি। তুলি প্যাডেল দিতে শুরু করে। প্যাডেলের তীব্র শব্দ। সে হাঁক ছেড়ে বলল, মাঝি আপনি আমার পেছনে, তাই ভালো লাগছে না, দেখা গেলে ভালো লাগতো। ঢং করো না তো তুলি, তাড়াতাড়ি পারে যাও। ভেজা কাপড় নিয়ে তো আর কাশফুল দেখা যাবে না। মন খারাপ হচ্ছে? চিন্তা করতে হবে না, আগে পারে যাই। দুজন খানিক পর চলে এলো কিনারায়। উৎসুক জনতার ভিড় হবার আগেই ইস্তিয়াক দোকানে বোট বুঝিয়ে দিয়ে তুলিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ল। কি করবেন এখন? ভেজা কাপড়ে আর না হেঁটে বাসায় চলে যাই। ইস্তিয়াক পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, ভিজেই তো গেছি, এভাবে বাসায় ফিরতে হবে, সুতরাং ঘোরাঘুরি করেই যাই। লোকে দেখে কি বলবে?
আরে মানুষ তো বুঝবেই পড়ে গিয়েছিলাম, এগুলো ব্যাপার না। তাছাড়া গ্রামে কত বছর আগে সাঁতার কেটেছিলাম, আজ পড়ে যাওয়ায় সাঁতরানো হলো। তুলি হেসে বলল, আহা মন বোস। ইস্তিয়াক ভেজা হাতে ওর গাল টিপে ধরে পড়ল, তাছাড়া আমার বউটা যদি বরের বিপর্যস্ত অবস্থা দেখে মজা পায়, তাহলে মাঝে মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ড হলে মন্দ কি? তুলি আর কিচ্ছু বলল না। ইস্তিয়াকের এক হাত বাহুডোরে বেঁধে গাল চেপে ধরে হাঁটতে লাগলো। ইস্তিয়াক খানিক পর বলল, আমার পাঞ্জাবি ভেজা, তুমি ভিজে যাবে তো? ভিজে যাক। হ্যাঁ তাও ঠিক, বরকে ধরেই তো ভিজবে, আমার জলেই ভিজবে তুমি। আপনি এমন ডাবল মিনিং শিখছেন কোত্থেকে? বদ আছেন অনেক। আমি আগে তো এত কিছু জানতাম না, তোমার সঙ্গ পেয়ে বধ হয়ে গেছি। আমি এরকম পচা কথা কখনো বলি না। সামনে তাকিয়ে মুগ্ধতায় দুজনের আলাপচারিতা কমে এলো। হেঁটে হেঁটে কাশফুলের মাঝামাঝি রাস্তায় চলে এসেছে তারা। দুই পাশে সারি সারি কাশফুলের গাছগুলো বাতাসে মৃদু কাঁপছে। তুলি গুনগুন করল রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন। ছিকছিক করে বালি কোথাও নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। ইশতিয়াক আকাশের দিকে তাকাই, সাদা সাদা নরম মেঘের ফাঁক গলে কাশবনে ঝরে পড়ছে রোদ। নিচে যত দূর চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। কেমন লাগছে তুলি? ভালো, তবে ছবির মতো নয়। ইস্তিয়াক খানিক হেসে পড়ল, চলো ওই দিকে যাই, দেখি পাঞ্জাবি খুলে চিপে দেওয়ার মতো আড়াল পাই কিনা। কাশবেনের চারপাশে ঝকঝকে আঁকাবাঁকা ছোট ছোট রাস্তা, পিচ ঢালা রাস্তা। তারা হাঁটছে সেসব পথ ধরে। হঠাৎ একখণ্ড নির্জন জায়গা চোখে পড়ে তুলির। চলো এদিকে যাই। ইস্তিয়াক দেখল রাস্তার বাপাশে অনেকটা জায়গা জুড়ে বন কেটে খালি করা হয়েছে। সেখানকার মাটিতেও সবুজ নরম ঘাস উঠেছে। জায়গাটা ভীষণ পছন্দ হলো দুজনের। ইস্তিয়াক বলল, আচ্ছা চলো। কি সুন্দর গোল করে বন কাটা। হ্যাঁ। দুজন ভেতরে গেল। ঠিক মাঝখানে গিয়ে বসে তারা। আহ, এখন শান্তি লাগছে। হাঁপিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। কিন্তু আমার শার্ট খুলে চিপতে হবে। প্যান্ট খুলেও চিপে নিতে পারেন। তুমি না পচা কথা বলো না। পচা কথা কোথায়? প্যান্টের নিচে তো আন্ডারওয়ার্ল্ড আছেই। হঠাৎ কেউ আসবে। আমার বরের ইজ্জত রক্ষার্থে আমি সদা প্রস্তুত জনাব। তুমি এখনো মজা নিচ্ছ? আরে না, আপনি ওইখানে একেবারেই কাশবনের কাছে যান, তাহলে পেছনে কাশবন থাকবে আর সামনে দাঁড়িয়ে থাকবে আপনার বউ। কেউ কি আর এলে দেখবে? তখন শান্তি মতো চিপে ছেড়ে নিবেন। হ্যাঁ, দারুণ আইডিয়া। ইস্তিয়াক আর তুলি একেবারে গোল জায়গায় মাঝখান থেকে বনের কাছে গেল। তুলির সামনে দাঁড়ায়। ইস্তিয়াক পাঞ্জাবি খুলতেই তুলি বলল, পাঞ্জাবি আমার কাছে দেন, আমি চিপে দিচ্ছি, আর আপনি প্যান্ট খুলুন। ধ্যাত, প্যান্ট খুলুন। এত বাজেভাবে বলছো কেন? তুলি ফিক করে হেসে পাঞ্জাবি হাতে নিয়ে চিপে ছাড়ছে। আপনিও খুলে ছেড়ে নিন ভালো করে। তা তো করবই, কিন্তু এত তাড়াতাড়ি শুকাইবে না। না শুকাইলো, কিন্তু পানে না থাকলে গায়ে লেপটে থাকবে না, অস্বস্তি হবে না আপনার। তাছাড়া দূর থেকে কেউ দেখে বুঝবেও না। তা ঠিক। ইস্তিয়াক প্যান্ট চিপে ছেড়ে নিয়ে বলল,
শেষ আমার। ঠিক আছে, এবার চিপা থেকে বের হন। কথাটি বলে তুলি পাঞ্জাবি উল্টে বনের উপর মেলে দিল। এটা কি হলো? আমি কি খালি গায়ে থাকবো? এটা আপনার শাস্তি। আপনি পাঞ্জাবের নিচে কিছু পরে আসেননি কেন? ফাইজলামো করো না তুলি, এদিকে দাও। আরে না, পাঞ্জাবি শুকিয়ে গেলে আপনার প্যান্ট ভেজা থাকলেও ক্ষতি নেই, কারণ প্রায় হাঁটু পর্যন্ত পাঞ্জাবি ঢেকে রাখে। তাই বলে খালি গায়ে থাকবো? ঘাসে শুয়ে থাকবে, কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। ইস্তিয়াক ঘন ঘাস দেখে বসে গেল। তুলি গিয়ে বসলো ওর বুকে পিঠ ঠেকিয়ে। ইস্তিয়াক ওকে 2 হাতে বেঁধে কাঁধে থুতনি রাখে। তুলি দুষ্টুমি করে গা ছেড়ে দিয়ে ঠেলে ওকে শুইয়ে দেয় সবুজ কোমল ঘাসে। কাশফুলের গাছগুলো যেন তাদেরকে জনমানব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তুলি পাশে শুয়ে ইস্তিয়াকের বুকে হাত রাখে। ফর্সা চ্যাপটা বুক, কোমল কিছু কালো লোম। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানেন, আমার সবচেয়ে ভালো লাগে আপনার বুক। তাই নাকি? হুম। ইস্তিয়াক মুচকি হেসে পড়ল, জায়গাটা কেমন নীরব, মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা লোকালয় থেকে পালিয়ে এসেছি চুটিয়ে প্রেম করার জন্য। তুলি ঠোঁট চিপে হাসে। ইস্তিয়াক মুগ্ধ হয়ে তাকিয়ে ঠোঁট চেপে ধরে ওর গালে। তুলি নিজেকে মুক্ত করে ওর এক পা ওপরে তুলে আর এক হাত দিয়ে ওকে ধরে গলায় মুখ লুকিয়ে গরম শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, আমি আপনার মতো বিয়ে করব না, কখনো ভাবিনি ঠিক, কিন্তু কখনো ভাবতে পারিনি বিয়ের পর জীবনটা এত সুন্দর উপভোগ হতে পারে। মন জুড়ে এত প্রশান্তি আমি কখনো পাইনি। ইস্তিয়াক ওর কথা খেয়াল করছে না। বন থেকে কোনো কিছুর শব্দ তার কানে ভেসে আসছে। সে তুলিকে ছাড়িয়ে তাকাতেই শব্দ থেমে গেল। কোথাও যেন কিছু নেই। ভুল শুনছে নাকি সে? তুলি এবার ওর বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। খানিক পর ইস্তিয়াক দেখে একটা বাইক বনের চারপাশে রাস্তা দিয়ে ঘুরছে। একজন বাইকের পেছনে বসা, কিন্তু কেউই এদিকে তাকাচ্ছে না। তবুও ইস্তিয়াকের কাছে কোনো একটি সমস্যা আছে বলে মনে হচ্ছে। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ কান সজাগ রাখছে। আরো খানিক সময় যেতেই দেখে একটা গাড়ি বনের চারপাশ দিয়ে ঘুরে চলে গেল। চারিদিকে আবার পিনপতন নীরবতা। তুলি চুপচাপ শুয়ে আছে বুকে। আবার পেছনের বনে পায়ের শব্দ। ইস্তিয়াক আবার তাকিয়ে কিছুই দেখতে পায় না। সন্দেহ আরো তীব্র হয়। সে এখন নিশ্চিত কিছু একটা ঘাটতে চলেছে। তুলি এখান থেকে যাই, চলো। না, আমি ঘুমাবো, আপনি পাইলে উপর হন। উপর হব কেন? তুলি মাথা তুলে বলল, কান আগান। কেন? কামড় দেব না, আগান। ইস্তিয়াক মাথা তুলে কান এগিয়ে দিল। আপনার পিঠও আমার প্রিয়। পিঠে গাল চেপে ধরতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। ইস্তিয়াক মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, জায়গাটা ভালো না মনে হচ্ছে তুলি। অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, ভূত পেতনি আছে নাকি এখানে? আরে তা না, এখানে এভাবে বন কেটে রেখেছে কে? এটা কোনো ফাঁদ হতে পারে। বলছে আপনাকে, এই জন্য গোয়েন্দা আর থ্রিলার বই এসব না পড়াই ভালো। প্রেমের বই বললে এত সুন্দর জায়গায় এসব ভাবতেন না। ইস্তিয়াক মুচকি হেসে এক হাত তুলির পিঠে রেখে কপালে চুমু খেল। আবার বনের দিকে পায়ের শব্দ। তুলিও এবার তাকালো, কিছুই নেই। ইস্তিয়াক আর দেরি না করে বলল, উঠে পড়ো, এখান থেকে বের হব। তুলি ভয়ে ঢোকিলে বলল, ভূত আছে নাকি?
ইস্তিয়াক হেসে ফেলল। তোমারও উচিত হরর মুভি আর বই না পড়া, ভূত ছাড়া আর কিছুই ভাবছো না। কথা বলতে বলতে তারা এখান থেকে বের হয়ে এলো। চলো নদীর পাড়ের দোকানের দিকে যাই। তুলি ওর হাত ধরে সম্মতি জানায়। দুজন পাকা রাস্তা ধরে হাঁটছে, তখনই একটা বাইক এসে সামনে দাঁড়ায়। এই দাঁড়ান, দাঁড়ান এখানে। পুলিশ দেখে তুলি আর ইস্তিয়াক মুখ চাওয়াচাওয়ি করছে, কিছুই বুঝতে পারছে না তারা। ইস্তিয়াক এগিয়ে গেল বাইকের কাছে। আমাদের ডাকছেন স্যার? হ্যাঁ, আপনাদের ডাকলাম। এখানে কি, বাড়ি কোথায়? এখানে কি মানে? এখানে বেড়াতে এসেছি। বাসা? ইস্তিয়াক বাসার ঠিকানা বলার পর পুলিশ পুনরায় বলল, আপনারা সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী। এই উত্তর শুনে পুলিশ যেন আশাহত হলো, তবুও হাল না ছেড়ে বলল, স্বামী স্ত্রী বললেই তো হবে না, ওই গাছের নিচে চলুন, ছায়া আছে। এই যে ম্যাডাম, আপনিও চলুন। এতদূর হেঁটে যেতে হবে দেখেই তুলির বিরক্তি এসে গেল। ইস্তিয়াক কোমরে 2 হাত রেখে একতলা থুতু ফেলে বলল, বুঝলাম না স্যার, এই রোদের মাঝে গাছের নিচে যেতে হবে কেন? হয়রানি করার কারণ কি বলুন? আরে মিয়া, হয়রানি মানে? আপনারা ঝোপঝাড়ে শুয়ে থাকবেন, পুলিশ খোঁজ খবর নেবে না। আগে গাছের নিচে চলুন, সেখানে গিয়ে আলাপ হবে। এখানে মাঝ রাস্তায় কি? দুজন বিরক্তি নিয়ে বাইকের পিছু পিছু গেল। রোদে পিচ ঢালা রাস্তা ধরে হেঁটে একটি গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে তারা। সেই গাছ থেকে একটি ছেলে নেমে এলো, আর একজন দূরে হাঁটাহাঁটি করছে। পুলিশ এবার বাইক থামিয়ে বলল, আপনারা কি হন? স্বামী স্ত্রী। প্রমাণ কি? ইস্তিয়াক আর মেজাজ ধরে রাখতে পারল না। ধরুন আমরা স্বামী স্ত্রী না, আমরা প্রেমিক প্রেমিকা। এখন সমস্যা কি হয়েছে? এই দেশে কি প্রেমিক প্রেমিকা কোথাও বেড়াতে যেতে পারবে না? বেড়াতে যেতে পারবে, তাই বলে ঝোপঝাড়ে কি? প্রেমিক প্রেমিকা হলে ঝোপঝাড়ে যেতেই পারে, পাবলিক প্লেসে কি চুমাচুমি করবে? এসব জায়গায় অনৈতিক কাজ হয়, ধর্ষণও হয়। আপনার কাছে আমরা দুজনের কেউ অভিযোগ করেছি? এখানে জোরাজুরির কিছুই হয়নি, ধর্ষণের প্রশ্ন আসছে কেন? এত কথা নেই। আপনারা বিবাহিত হলে কাগজ দেখান, পরকীয়াও করতে পারেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে পাশের ছেলেটা তুলিকে দূরে নিয়ে নানান প্রশ্ন শুরু করেছে। তুলির মোবাইলও দিতে বলছে তাকে। সে বিস্মিত হয়ে বলল, আপনি আইনের লোক, কিন্তু এই ছেলেকে, সে ওকে বিরক্ত করছে কেন? মোবাইলে চাচ্ছে কেন? পুলিশ বাইকে ভালোভাবে হেলান দিয়ে বসে বলল, সমস্যা নেই, ও আমাদের লোক। আপনি কাগজপত্র দেখান। মানুষ কি কাগজপত্র সাথে নিয়ে ঘুরে? সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী না হলেই বা সমস্যা কি? দুটা ছেলে মেয়ে কি বেড়াতে আসতে পারে না? বুঝেছি, আপনারা বিবাহিত না, প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। ইস্তিয়াক রেগে গিয়ে বলল, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা, তাতে হয়েছেটা কি? প্রেমিক প্রেমিকা হলে এখানে যে এসেছেন, দুজনের পরিবার কি জানে? দূরের সেই তৃতীয় ব্যক্তিও তাদের কাছে এলো। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বলল, প্রেমিক প্রেমিকা কি মা বাবাকে জানিয়ে সব জায়গায় যায়? পুলিশ এবার যেন দুর্বলতা খুঁজে পেল। মুচকি হেসে পড়ল, আমরা সেক্ষেত্রে দুজনের পরিবারের কাছে কল দিয়ে জানাই। নাম্বার দিন অভিভাবকদের। আপনি এটা কেন করবেন? একটা পরিবারের কাছে পুলিশ কল দিলে তো এমনিতেই ওরা বাজে কিছু ভেবে ভয় পাবে। সাধারণ বিষয় আপনি বড় করবেন কেন?
সাধারণ কিভাবে? আপনি মা বাবাকে না জানিয়ে ঝোপঝাড়ে যাবেন, এটা কি অন্যায় নয়? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? সবকিছু মা বাবাকে জানিয়ে আমাদের করতে হবে কেন? তাছাড়া মা বাবাকে লুকিয়ে বাচ্চারাও তো অনেক কিছুই তো করে। খেলায় যায়, ঠান্ডায় আইসক্রিম খায়, অনেকে সিগারেট খায়, স্কুল পালায়। অন্যায় হলেও এসবের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? তৃতীয় লোকটা এবার ইস্তিয়াকের হাত ধরে টেনে তোড়ে নিয়ে নিল। আরে ভাই, আপনি বোকা নাকি? এসব ঝামেলায় যাচ্ছেন কেন? থানায় নেবে, পরিবারের মানুষ ডাকবে। এর চাইতে 10-12 হাজার টাকা দিয়ে কেটে পড়ুন। ইস্তিয়াক মুচকি হেসে বলল, জানতাম তোমাদের এসব ধান্দা। সে আবার পুলিশের কাছে এসে বলল, এই পোশাক পরে ব্ল্যাকমেইলের কাজ করেন। যাই হোক, কোনো টাকা পয়সা পাবেন না। আপনি যা ইচ্ছা করেন, থানায় নিতে হলে নেন। আর গাছের উপর থেকে ভিডিও করিয়েছেন তো, পারলে সাংবাদিক ডাকেন, রিপোর্টার এনে চ্যানেলে লাইভ দেখান। আমারও দরকার লোকজন জানানো। আর আমরা বিবাহিত কিনা তার কাগজ দেখাতে পারবো না। আমরা বিবাহিত না। এবার কি করবেন করুন। পুলিশ খানিকটা থমথমে খেয়ে গেল। তাকে রক্ষা করলো তুলির সঙ্গে কথা বলা ছেলেটি। ফিসফিস করে এসে কি যেন বলল। পুলিশের চেহারায় হাসির ঝলক। পুলিশ ছাড়াও অন্য দুই ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। ওরা কিছু একটা তুলির কাছে পেয়েছে। তিনজনকেই খুশি খুশি দেখা যাচ্ছে। ইস্তিয়াকের কানেও এলো ওদের কিঞ্চিত কথাবার্তা। হলুদ গেঞ্জি পরা ছেলেটি যে তুলির সঙ্গে কথা বলেছে সে বলল, মেয়েটির সঙ্গে টাকাই নাই, ওকে ব্ল্যাকমেল করে তেমন লাভই হবে না। পরে তো পাবো। মেয়েটির ফোন থেকে সবকিছু আমাদের মোবাইলে নিয়ে রাখি। ওর জামাইকে দেখাই, তাকে ব্ল্যাকমেল করলে টাকা মিলবে। আরে না, তাতে জামাই বউর মাঝে ঝামেলা হবে। আমরা টাকা পাবো কিভাবে? তাও ঠিক। আচ্ছা, বউকে আরো প্রেসার দিয়ে দেখি, আর জামাইয়ের নাম্বার রাখি। তুলির ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানায়। ইস্তিয়াক পুরোপুরি কোনো কিছু বুঝতে পারছে না। তুলির দিকে তাকায়, খুবই বিপর্যস্ত দেখাচ্ছে ওকে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি এগিয়ে এসে তাকে বলে, আপনার নাম্বারটা দিন, কিছু জরুরি কথা আছে, পরে যোগাযোগ করব। আপনার ভালোর জন্যই বলছি। ইস্তিয়াক আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। তুলির ভয়ে হাত পা কাঁপছে, বুক ধড়পড় করছে। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ছেলেটি কে? তাকে একটা নাম্বার থেকে কদিন আগে কল দিয়ে ছলনাময়ী আমার জীবন নষ্ট করেছিস এমন অনেক এলোমেলো কথা বলে অভিযোগ করেছিল। এমন ভাবে কথা বলেছে তুলি নিজেই ভয় পেয়ে যায়, যেন সবকিছুই সত্য বলছে। কেউ শুনলে ভাববে আসলেই সে ছেলেটির সঙ্গে এমন কিছু করেছে। আজ সকাল থেকে কল রিসিভ করেনি, নাম্বারও ব্লক দিয়েছে। যখন হলুদ গেঞ্জি পরা ছেলেটির হাতে মোবাইল দিয়েছিল, ঠিক তখনই দেখা অন্য নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সে বুঝতে পারেনি কলের সঙ্গে একটা মেসেজও আছে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি তুলির হাত থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করেন। কল রিসিভ করছো না কেন? আমাকে না চেনার অভিনয় করা বন্ধ করো। তোমার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখো। এসব কি ভুলে গেছো? মেসেজ দেখে তুলি নিজেই আটকে ওঠে। হোয়াটসঅ্যাপে আবার কি পাঠাবে, তাও এই যখন লোকদের হাতে পড়বে। ততক্ষণে হলুদ গেঞ্জি পরা ছেলেটি ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সব পেয়ে যায়। তুলির ভাবনায় ব্যাঘাত ঘটায় তৃতীয় ব্যক্তি। ম্যাডাম, কিছু টাকা পয়সা দিয়ে এখানে মিটমাট করে দিন। আপনার হাজবেন্ডকে কিচ্ছুই জানানো হবে না। ম্যাডাম, হলুদ গেঞ্জি পরা যে ছেলেটিকে দেখছেন সে কিন্তু খুবই খারাপ। আপনার হাজবেন্ডকে সব বলে দিতে পারে। কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিন। ছবি আর ভিডিওগুলো একেবারে ফকফকা। আপনার জামাই দেখলে যতই না বলেন কাজ হবে না, সংসার কিন্তু শেষ।
তুলি 2 হাতে মুখ ঢেকে নিজেকে সামলাচ্ছে। যা করার দ্রুত করতে হবে। এই ছবি আর ভিডিওগুলো ইস্তিয়াকের কাছে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। তার সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে, আর এরাও টাকা না পেলে ঝামেলা করবে। ইস্তিয়াককে তো দেখাবেই, পারলে নেটে দিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে ছাড়বে। সে এখন কি করবে? টাকাই দেবে? আগে এখান থেকে সব পড়ে ভেবে দেখবে। তুলি ইস্তিয়াকের দিক থেকে পাশ ফিরে লুকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে সকল টাকা বের করে দিয়ে বলল, ভাই আমার সঙ্গে যা ছিল দিয়ে দিয়েছি, এখানে কত টাকা তাও জানি না, দয়া করে এবার যেতে দিন। ছেলেটি টাকা মুঠোয় নিয়ে হলুদ গেঞ্জি পরা ছেলেটিকে ডেকে আড়ালে নিয়ে গেল। দুজন ফিসফিস করে কথা বলছে। পুলিশ বাইকে বসে সিগারেট টানছে। ইস্তিয়াককে ডেকে কাছে নিয়ে এলো। আরে ভাই, এই ছেলেরা এখানকার লোকাল, আমাকে কল দিল, এখানে এনেছে। অনৈতিক কাজ হচ্ছে বলে ওরা বোধহয় ভিডিও টিডিও করেছে। তো করলে সমস্যা কি? আমরা তেমন কিছুই করিনি। সেটা ঠিক আছে, তবুও ওদেরকে খুশি করে দিয়ে চলে যান। বলবেন ছবি টবি ডিলিট করে দিতে। ইস্তিয়াকের ইচ্ছে করছিল বলতে, ছবি টবি ডিলিট করাবেন আপনি, আর আমি অকারণে টাকা দেব কেন? কিন্তু সে আর ঝামেলা করতে চাইছে না। অনেক হয়েছে। তুলিরও বিপর্যস্ত চেহারা, ক্লান্ত লাগছে। এরা সহজে যেতে দেবে না। সে 500 টাকা বাড়িয়ে দিল পুলিশের দিকে। আরে ভাই, আমার কাছে না, ওদেরকেই দেন, তবে আরও 500 দেন। দাঁড়ান, আমি ডেকে আনছি। পুলিশ দুজনকে ডেকে এনে বলল, ভাই তোমাদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন, চা নাস্তা করে নিও, আর ভিডিও টিডিও করে থাকলে ডিলিট দিয়ে দিও, ঠিক আছে? দুজন সম্মতি জানায়। ইস্তিয়াক পুলিশের নাটক সবই বুঝতে পারছে, তবুও টাকা বাড়িয়ে দিয়ে বিদায় দিয়ে তুলির দিকে গেল। ইস্তিয়াক টাকা দিয়ে তুলির কাছে আসে। ওর মুখের দিকে ভালোভাবে তাকায়। কেমন বিপর্যস্ত চেহারা, হয়তো ভয় পেয়েছে ভীষণ। সে হাত পিঠের দিকে নিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলল, চলো যাই। খানিক হেঁটে ইস্তিয়াক পুনরায় বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মন খারাপ? তুলি নিজেকে আর সামলাতে পারে না। ইস্তিয়াকের বুকে মুখ লুকোয়। পুরো শরীর ফ্যাস ফ্যাস কান্নায় কেঁপে ওঠে। ইস্তিয়াক বাহাতে ওর থুতনি ধরে তুলে চোখের জল মুছে দিতে দিতে বলল, আরে কাঁদছো কেন বোকা? এরকম কত হয় মানুষের সঙ্গে। তাছাড়া আমরা বিবাহিত হয়েও ওইখানে কিছুই তো করিনি। তবু পুলিশ বলেছে ভিডিও টিডিও করে থাকলে ডিলিট করে দিতে। কেঁদো না, চলো আস্তে আস্তে যাই। সামনে গিয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাও। ইস্তিয়াকের স্বাভাবিক আচরণ দেখে তুলি মনে মনে ভীষণ খুশি হয়। সবকিছুই পজিটিভলি নিচ্ছে মানুষটা। ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে তুলি মুখ মুছে নেয়। এবার এক ফাঁকে ওই নাম্বারটাও ব্লক করে দিতে হবে। আগেরটা ব্লক করে দেওয়ার পরও আরেকটা দিয়ে কল আর মেসেজ দিয়েছে। কয়টা সিম কে জানে, যখন তখন কল এলে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা, ইস্তিয়াককে কি ছবিগুলোর বিষয়ে বলবে? আগ বাড়িয়ে বলার পর যদি সন্দেহ করে? বিয়েটাও হয়েছে বেশি দিন হয়নি, সবে মাত্র 1 মাস হলো, তবে চেনা জানা অনেক আগে থেকেই। তখন মুগ্ধা তাদের বাসায় ইস্তিয়াক ভাড়াটিয়া হিসেবে ওঠে। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। নিজের পরিবারের সঙ্গে তার সব সময় ঝামেলা লেগে থাকে। কারোর সঙ্গে বনিবনা হয় না, এখনো তেমন নেই। এটাই মূল সমস্যা কিনা আরো কিছু আছে তুলি জানে না। ব্যাংকে চাকরি হওয়ার পর মা বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় ইস্তিয়াক। তুলিও রাজি হয়ে যায়। খুবই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়। বলতে গেলে ইস্তিয়াকই এত আয়োজন চায়নি। বিয়ের সময় ইস্তিয়াকের বাবা মা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ইস্তিয়াক।
তার মা বাবাও ছেলের কথার বিরুদ্ধে যাননি। কেন যেন ওরা ইস্তিয়াককে নিজের মতো থাকতে দেন, কোনো কিছুতেই খাটাতে চান না। এর পুরোপুরি কারণ তুলি বের করতে পারেনি। কেবল ওরা বলেছিল, বৌমা আমাদের ছেলেটা হুটহাট অনেক বেশি রেগে যায়, তুমি মানিয়ে নিও মা। তার মানে ওরা হয়তো ইস্তিয়াককে কিছুটা ভয়ও পায়। কি হলো, এত চুপচাপ কেন? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভাবনার ভুবন থেকে বাস্তবে ফিরে আসে। না, কিছু না। মন খারাপ? না, শুধু একটু শান্ত লাগছে। এই তো রাস্তায় চলে এসেছি, একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব। ইস্তিয়াক রিক্সা ডেকে আনে। দুজন রিক্সায় উঠে বসে। ওর পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরেছে ইস্তিয়াক। তুলিও কাঁধে মাথা রেখে, কিন্তু আশেপাশের কিছুই যেন দেখছে না। শব্দ কানে আসছে না, মাথায় কেবল উপর চুপুরি চিন্তার ঝড় বইছে। অচেনা নাম্বারের ছেলেটি আসলে কে? তাকে চেনে কিভাবে? নাম্বারই বা পেল কোথায়? আর তার সঙ্গে অন্তরঙ্গ ছবি, লিপকিসের ভিডিও, এগুলো কিভাবে সম্ভব? যে ছেলেকে চেনেই না তার সঙ্গে নিজের এমন ছবি কিভাবে? নিশ্চয়ই এডিট করা। তার তো আর স্মৃতিশক্তি লোপ পায়নি যে অতীত ভুলে গেছে। কেউ চাইছে হয়তো ইস্তিয়াকের সঙ্গে তার সুখের সংসার ভেঙে যাক। ছেলেগুলোকে যেহেতু টাকা দিয়েই এসেছে, ওদের দিক শেষ। সুতরাং বিষয়টি আপাতত ইস্তিয়াককে না জানানোই ভালো। সম্পর্কে সেধে সেধে তৃতীয় পক্ষ ঢোকানোর মানেই হয় না। ওই লোকাল দুইটা ছেলে কিসব বলাবলি করলো? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কি বলেছে? আমি পুরোপুরি শুনিনি। তোমাকে কিসের জন্য ব্ল্যাকমেল করতে চাইছিল? তুমি নাকি টাকা নেই বলেছ, এসব দূর থেকে শুনলাম। তুলি সুস্থির নিঃশ্বাস নেয়। তার মানে ইস্তিয়াক বিষয়টি ভালোভাবে বোঝেনি। হ্যাঁ, ওরা টাকা চাইছিল। বলল আমরা কি করেছি সব ভিডিও আছে, আমি টাকা দিলে এগুলো ডিলিট করে দেবে। আমরা কি এমন করেছি বলো? তাদের কেন ভয় পেয়ে টাকা দেব? তাই বলেছি আমার কাছে টাকা নেই। ভালো করেছো, সবগুলোই ধান্দাবাজের দল। তুমি বোর হচ্ছ দেখে ঝামেলা মিটমাট করে চলে এলাম, না হয় দেখতাম কিভাবে টাকা নেই। তুলি আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে বলল, থাক, ঝামেলা না করাই ভালো হইছে। খানিক দূরে যেতেই রাস্তায় জ্যাম। রিক্সা থেমে আছে অনেকক্ষণ। তুলি ওর কাঁধে তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখ বুজে মাথা রাখে। পাশেই ফুচকা ও বাদামওয়ালা দেখে ইস্তিয়াক হাত ইশারায় ডেকে ফুচকা এবং বাদাম নেয়। তুলি কিছুই বুঝতে পারছে না, সে হয়তো ঘুমিয়েই গেছে। ইস্তিয়াক এক হাতে তাকে বেঁধে রেখেছে। বাসায় পৌঁছতে তাদের সন্ধে হয়ে গেল। তুলির মাথা ভীষণ ভার ভার লাগছে, তাই এসেই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে গা ছেড়ে দেয়। ইস্তিয়াক ফ্রেশ হয়ে এসে বলল, শুয়ে থাকো, কিন্তু অসময় ঘুমিয়ে যেও না। আমি কফি জাল দিয়ে নিয়ে আসছি। তুলি মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটা এত যত্ন নেয়, দিনকে দিন ভীষণ মায়ায় জড়িয়ে গেছে। ইস্তিয়াক রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই তুলির মনে পড়ে যায়। ফোনটা হাতে নেয়। প্রথমেই ওই নাম্বার ব্লক করে, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ক্রোধে লেখে, তুই এসব পিকচার আর ভিডিও এডিট করছিস কেন? কোন গরুর বাচ্চা রে তুই? তোরে যে বললাম চিনি না, তারপরেও কল দিস কেন? বাসায় কি মা বোন নাই? আমি একজন বিবাহিত মেয়ে, আগেই বলছি। তোকে চিনিও না, তারপরেও কেন মেসেঞ্জারে কল দিচ্ছিস? আবার আমার পিকচার এডিট করে পাঠিয়ে ভয় দেখাইতেছিস, কুত্তার বাচ্চা। তোর নামে মামলা করবো, আমি জেলের ভাত খাওয়াবো। আগের নাম্বার ব্লক দিছি, এখন আরেকটা নাম্বার দিয়ে জ্বালাচ্ছিস। আর কখনো মেসেজ দিবি না বললাম। মেসেজটা সেন্ড করে ব্লক দেয় নাম্বার। রাগে এখন রীতিমতো তুলির শরীর কাঁপছে। আজ কেমন বিপদেই না পড়েছিল এই অচেনা লম্পটটার কারণে। খানিক পরেই ট্রে করে কফি নিয়ে এলো ইস্তিয়াক। এই যে ম্যাডাম, অবেলায় ঘুমানোর দরকার নেই,
চলো বেলকনিতে বসে কফি খাই। উঠতেই ভালো লাগছে না। ইস্তিয়াক মুচকে হেসে পড়ল। শুয়ে থাকো। কথাটি বলে সে ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। সেখানে দুটো চেয়ার আছে, জায়গায় ছোট্ট হলেও বসতে ভালো লাগে, মন ফুরফুরে হয়ে যায়। এখান থেকে রাতের আকাশ দেখতে দারুণ লাগে। নিচে তাকালেও পাড়ার বাসাগুলোর জানালার ফাঁক খুলে রাতের তারার মতো বিন্দু বিন্দু আলো উকি দেয়। ইস্তিয়াক ট্রে রেখে তুলির পাশে গিয়ে বসে। তুলি ওর হাতটা গালে চেপে ধরে তাকায়। মানুষটা এত যত্ন করে ভালোবাসে, ওকে কখনো হারাতে পারবে না তুলি। হাজার রাখি হোক, সে মানিয়ে নেবে। কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে না থেকে উঠো। কথাটি বলে ইস্তিয়াক মাথার দিকে হাত নিয়ে আস্তে করে তোলে, আর এক হাত হাঁটুর দিকে নিয়ে পাঁচকুলা করে কোলে নেয়। তুলি আবার কাঁচ ভাঙা হাসিতে ফেটে পড়ছে। ইস্তিয়াক তাকে বুকের সঙ্গে আরো চেপে ধরে পড়ল। এইভাবে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তুলি ওর কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার এত ভাগ্য ভালো কেন আমি ভেবে পাই না। কি করে আপনার মতো বর পেলাম? বাব্বা তাই? জি, তবে আমার প্রায় মনে হয় এই সুখ আমার দীর্ঘস্থায়ী হবে না। তা কেন? জানি না, অবচেতন মনে বলে। ব্যালকনিতে এসে ইস্তিয়াক তাকে চেয়ারে বসায়। তুলি রসিকতা করে বলল, আপনার কোলেই ভালো লাগছিল, শরীরের উষ্ণতাই কেমন লাগে। ইস্তিয়াক ওর হাতে কফির কাপ তুলে দিয়ে বলল, আমার বউটা যেরকম চাচ্ছে সেরকমই হবে। আগে কফি খেয়ে নাও, তারপর। তারপর কি হবে? পরেরটা পরে, আগে কফি শেষ হোক, তোমার ঘুম ঘুম ভাব কেটে যাবে। তুলি কফিতে চুমুক দেয়। খানিকক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভাঙে ইস্তিয়াক। তুমি এখনো আপনি বলো, তুমিতে কবে আসবে? আর আসবো না, আপনি বলতেই ভালো লাগে। তা কেন? তাহলে কি আমিও আপনি ডাকবো নাকি? জীবনেও না, তুমি বলবেন। আপনার মুখে আমার নামও ভীষণ ভালো লাগে। ইস্তিয়াক রসিকতা করে বলল, তাহলে আমি তুই ডাকবো? আচ্ছা ঠিক আছে। একদম না, বরের মুখে তুই খুবই বিশ্রী লাগে। তুমি সুন্দর। আচ্ছা। দুজনের কফি শেষ হতেই ইস্তিয়াক কাপ রেখে শীতল পাটি নিয়ে এলো। একটু রুমে যাও তুলি। তুলি গেলে সে চেয়ার দুটো বের করে শীতল পাটি বিছিয়ে নেয় ব্যালকনিতে। আসো, বসো এসে। এত আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি।